আরুষ বাড়ি ফিরেছে মাত্র। ভিজে চুপচুপে হয়ে আছে পরিহিত পাঞ্জাবি, লেপ্টে আছে বলিষ্ঠ দেহের সহিত। ঠান্ডায় চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। নিচে আসমান শেখ বসেছিলেন ছেলের অপেক্ষায়। আরুষকে এই অবস্থায় দেখে দ্রুত দোতলায় পাঠিয়েছেন। কক্ষের দরজাটা আলগোচে খুলতেই কাঁচা ফুলের সুবাস এসে নাসারন্ধ্রে ঠেকল। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। মাথাটা বড্ড ধরেছে। চারপাশে ঝাপসা দেখছে। সেই ঝাপসা চোখে কক্ষের চারিদিকে দেখল। আজও পালঙ্কটা সেই প্রথম দিনের মতোই সজ্জিত কাঁচা ফুলের সমাহারে। বিছানার একপাশে বসে আছে চন্দ্রা। ঘটনা সহজেই বুঝল আরুষ। এমনিই মুচকি হাসল। আলমিরার দিকে অগ্রসর হলো। গেঞ্জি আর লুঙ্গি নিয়ে বাথরুমে চলে গেল। চন্দ্রাকে যেন দেখেও দেখল না। কিছু সময়ের ব্যবধানে আরুষ পরিহিত সিক্ত কাপড় পরিবর্তন করে বেরিয়ে এলো। মুখমণ্ডলে পানি দিয়ে এখন একটু ভালো লাগছে, কিন্তু মাথা যন্ত্রণা এত সহজে কমার নয়। দীর্ঘক্ষণ ভেজার ফলস্বরূপ সামনে যে বড় একটা অসুখে পড়তে চলেছে তা আগাম বার্তা দিব্যি পাচ্ছে ছেলেটা। তবে সেসবে সবসময়ের মতোই নিরুদ্বেগ। আরুষ হাতে থাকা গামছাটা যথাস্থানে রেখে পালঙ্কের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে চন্দ্রাকে উপর থেকে নিচ অব্দি দেখল। মেয়েটা মুখ নুইয়ে রেখেছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে রইল। হেসে প্রশ্ন করল, সেজেছ? এতক্ষণে চন্দ্রা মুখ তুলে চাইল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দৃশ্যমান। এক ঝাঁক লজ্জা নিয়ে উত্তর দিল, জি, সারথি সাজিয়ে দিয়েছে। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। মাথাটা বিদ্যুৎ চমকানোর ন্যায় যন্ত্রণায় থেকে থেকে চমকে উঠছে। অসহনীয় যাতনা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটা নিউরনে। আরুষ আলগোছে হাত উঠিয়ে কপালে বার কয়েক ঘষা দিল। সেভাবেই ফের জিজ্ঞাসা করলো, কার জন্য সেজেছ? চন্দ্রার হাসির মুখটা আস্তেই ধীরে থমথমে হয়ে উঠছে। এই সাধারণ প্রশ্নগুলো ওর জন্য বড্ড জটিল শোনাচ্ছে। আত্মসম্মান বোধে আঘাত হানছে। কিন্তু আজ তো স্বেচ্ছায় নির্লজ্জতা বরণ করেছে। সেখানে এগুলো ভাবা বড় বোকামি। চন্দ্রা আরুষের থেকে চোখ নামিয়েছে ততক্ষণে। নরম কণ্ঠে জবাব দিল, আপনার জন্য। জবাবে আরুষের মুখের হাসি বাড়ল। মেয়েটার জন্য বড্ড মায়া হয় ওর। এমন একটা জীবনের সাথে মেয়েটা নিজেকে জড়িয়েছে যেখানে অপরপক্ষের নিজেই জীবনকে তোয়াক্কা করে না। সেখানে এই মেয়েটাকে কিভাবে মূল্য দিবে? গুঞ্জনের ভাষায় কাপুরুষ বটে। আরুষ হাসি মুখে বলল, আমাকে দেখাতে চেয়েছিলে, দেখলাম আমি। তুমি ভীষণ সুন্দর। লাল শাড়িতে সেই সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়েছে। এখন ঘুমিয়ে পড়ো, কাপড় পরিবর্তন করে। আমি পাশের কক্ষে থাকবো আজ থেকে। আরুষ মুখের কথা শেষ করে উল্টো ঘুরে হাঁটা ধরল। অপর পক্ষকে কিছু বলার সুযোগ দিল না। দরজা অবধি পৌঁছতেই কর্ণগোচর হলো কান্নার করুণ আওয়াজ। থেমে গেল চলন্ত পা চোরা। পিছু ফিরল। চন্দ্রার আজ কি হয়েছে কে জানে। হঠাৎ করেই মেয়েটা বুক ধরে হাউ মাউ করে কাঁদছে, যেন বুকের মাঝে খুব কষ্ট হচ্ছে ওর। আরুষ ম্লান চাহনিতে চেয়ে রইল। মুখ ফুটে কিছু বলল না। চন্দ্রা কাঁদতে কাঁদতেই ছুটে এসে আরুষের সম্মুখে মেঝেতে বসে পড়ল। মেঝেতে দু হাত রেখে ডুকরে কেঁদে উঠল। ক্রন্দনরত গলায় বলে চলল, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি একটা শক্ত আশ্রয় চাই। আমার সাতকুলে কেউ নেই। একটা বাচ্চা দিন। আমি কথা দিচ্ছি, তাকে নিয়ে এই জীবন পার করে দেব। শুনছেন আপনি? আপনার আম্মা আমাকে ঠকিয়েছে। আমি সইতে পারছি না এই যন্ত্রণা। আপনাকে আমি কখনোই বিয়ে করতাম না। গুঞ্জকে আমি ভালোবাসি। আমার শৈশবের সুখ দুঃখের সঙ্গী গুঞ্জ। তার ঘর কিভাবে ভাঙবো? আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়েছে। আমি কোথাও একটুও সম্মান পেলাম না। কেউ মূল্যায়ন করলো না। মামার কথা রাখতে যে আমি সবার সাথে ভুল করেছি, পাপ করিয়েছি, সবার চোখে খারাপ হয়েছি, ভালোবাসা হারিয়েছি। আমাকে আজ ফিরিয়ে দিবেন না। এই জীবন বয়ে বেড়ানোর মতো একটা অবলম্বন দিন। গুঞ্জর জায়গা আমার চাই না। সেটা আমার ভাগ্যেই নেই। চন্দ্রা যেন আজ নিজের মধ্যে নেই। পাগলের মতো প্রলাপ বকে চলেছে। আরুষ কথাগুলো শুনল। কি করবে কি বলবে বোধগম্য হচ্ছে না। হাঁটু ভেঙে বসলো চন্দ্রার সামনেই। আলতো করে ভরসার হাতটা চন্দ্রার মাথায় রাখলো। আশ্বাস দিল, ভয় নেই,
তোমার প্রাপ্য মর্যাদা তুমি পাবে, এখানেই থাকবে তুমি। গুঞ্জন এখনও তোমাকে ভীষণ ভালোবাসে। ওর সাথে প্রতিযোগিতায় না নেমে ভালোবাসা দিয়ে আপন করে নাও। আমার সাথে আমি নিজে কথা বলবো। একদিন সময় করে তোমার সব গল্প শুনবো, তোমার সুখ দুঃখের ভাগিদার হব, কথা দিচ্ছে। একটু থেমে ফের বলল, আমার একটু সময়ের প্রয়োজন, ভাবতে চাই। একজনকে ভালোবেসে আরেকজনকে গভীরভাবে ঝড় দুঃশ্বাস দেখানোর মতো সাহসী আমি এখনো হইনি চন্দ্রা। আশা করে বুঝতে পারছো সবটা। আমি একজন মানুষ, চারদিকের এত এত চাপ আমার মস্তিষ্কে বিক্ষিপ্ত করে রাখে। তবে তোমার কোনো ক্ষতি হবে না মেয়ে, নিশ্চিন্ত থাকো। রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। নিজের মতো কথাগুলো বলে উঠে কক্ষ থেকে বেরিয়ে গেল আরুষ। চন্দ্রা রক্তিম বদন তুলে দেখল সেই প্রস্থান। ফিরিয়ে দিলে ওকে, গ্রহণ করলো না। এই এক জীবনে ভাগ্য আর কত উপহাস করবে। এমন তুচ্ছ জীবন তো চন্দ্রা কখনোই চায়নি। বুকটা কেউ যেন ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। গলাটা জ্বলে যাচ্ছে। বার কয়েক ডলল গলার নিচে। মেঝেতেই শরীর ছেড়ে দিল চন্দ্রা। একটা ব্যথিত অন্তরের সঙ্গী হলো দূরাকাশের মৃগাঙ্ক, প্রকৃতিতে রাজত্ব করা মারুত, বৃক্ষের উঁচু শাখায় ঘর বাঁধা নিশাচরী পেঁচা। মধ্যিখানে পেরিয়েছে একটা দিন। ঘড়ি কাঁটা ঘুরে নিচের ঘাঁটি বেঁধেছে 10টার ঘরে। আজ দুপুর নাগাদ অদিতিকে চৌধুরী বাড়িতে আনতে যাবে গুটি কয়েকজন মিলে। নতুন জামাই আসবে শেখ বাড়িতে। সেই খুশিতে রান্নাঘরে চলছে হরেক পদের রান্না। কাজের চাচিগুলো বাড়ি ঘর মুছে তকতকে করে রাখছে। বেশ কিছু অতিথি রয়ে গেছে। গঞ্জরিকা তাদের জন্যই ফল কাটছে খাবার টেবিলে বসে, হাতে ছুরি। আজ সকালে একবার কথা কাটাকাটি হয়েছে শাশুড়ির সাথে। সেই থেকে মন মেজাজ খুব একটা ভালো নেই। আজকাল কথায় কথায় রোকেয়া শেখ গুঞ্জরিকার পরিবার তোলে। আর একটা একদমই ভালো লাগে না মেয়েটার। গুঞ্জরিকার কাজের মাঝেই পাশে এসে দাঁড়ালেন আয়েশা শেখ। গুঞ্জরিকাকে অন্যমনস্ক দেখে কর্কশ গলায় বললেন, সামান্য কয়টা ফল কাটতে আজ কি সারাটা দিন লাগাইবা এই দিবি নাতবউ? তুই যে দেখি আজকাল কোনো কামেই গুরুত্ব দিস না। গুঞ্জরিকা ধ্যানচ্যুত হলো। অকস্মাৎ এমন কথাতে ঈষৎ কাঁপল কায়া। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল। মুখটা কঠিন রেখেই বলল, কাজ তো করছি দাদি, বসে তো নেই আমার হাত দুটো। আয়েশা শেখ মুখের ওপর এমন কথা ঠিক হজম করতে পারলেন না। অথচ মেয়েটা ভালোভাবেই বলল কথাটা, কিন্তু সেটাকে পেঁচিয়ে উল্টো ধরে বসে থাকলেন। ওই যে বলে, যে যেমন তার চিন্তা ভাবনাও ঠিক তেমনই। চোখ দুটো গরম করে চেয়ে রইলেন। দাঁতে দাঁত পিষে বললেন, আমার মুখে মুখে তর্ক করিস। তুই নাতবউ, 2 পয়সার দাম দিচ্ছিস না? আজ দাদু ভাইয়া আসলে বিচার দিমু। শেষের বাক্যটা গুঞ্জরিকার সব ধৈর্য মুহূর্তেই ভেঙে দিল। হাতে রাখা আপেলটা জোরে শব্দ করে থালাতে রেখে উঠে দাঁড়ালো। আয়েশা শেখের চোখে চোখ রেখে বলল, ডাকুন আপনার দাদু ভাইকে, এক্ষুনি ডাকুন, দেখি সে আমার কি করে। গুঞ্জরিকার এমন ব্যবহারে আয়েশা শেখ কথাটাও বলতে ভুলে গেলেন। পাশের চেয়ারে বসে শব্দ করে কেঁদে উঠলেন। চারপাশ থেকে সবাই ছুটে আসলো। আরুষ ধীর পায়ে নিচে নেমে সিঁড়ির কাছটায় দাঁড়ালো। রোকেয়া শেখ ছেলের কাছেই গেলেন। ঘটনা সবটা খুলে বললেন। আয়েশা শেখ ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে চলেছেন। সেভাবেই বিড়বিড় করে আওড়ালেন, নতুন নাতবউয়ের নখের যোগ্য না তুই। আমারে এইভাবে আজ পর্যন্ত কেউ বলে নাই। আল্লাহ তোর বিচার করুক। আয়েশা শেখ মুখের কথাতে সমাপ্তি টানা মাত্রই গুঞ্জরিকা বলে উঠল, মেয়েটার ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর, আল্লাহ বোঝে আপনারই একার, ভাব করে আবার বিচারও দিচ্ছেন। আরে বাহ, চমৎকার বিনোদন। তৎক্ষণাৎ অদূর থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। গুঞ্জন, মুখ সামলে, দাদি তোমার গরুজন। আরুষ এক প্রকার ধমকে উঠল গুঞ্জরিকাকে। কিন্তু তারপর যা ঘটল সবটা অভাবনীয়। গুঞ্জরিকার হাতে ছুরি ছিল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সেটা ছুঁড়ে মারল আরুষের দিকে। ভ্রু সহ চোখের পাশ ঘেঁষে দিয়ে একটা রেখা এঁকে গেল। চোখের কোণাও কেটেছে সম্ভবত। ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। ঘটনা কি ঘটলো বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। ছোটোখাটো হট্টগোল বেঁধে গেল শেখ বাড়িতে। সবাই ছুটলো আরুষের দিকে, অথচ রোকেয়া শেখ ছুটলেন গুঞ্জরিকার দিকে। বিশ্রী এক গালি ছুড়লেন, বেশ্যা, আমার ছেলের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেলি তুই? আম্মা থামুন। মাঝপথেই ওনাকে থামিয়ে দিল আরুষ।
ছেলের আদেশ অমান্য করার সাহস দেখালেন না রোকেয়া শেখ। গুঞ্জরিকা রাগে রীতিমতো কাঁপছে। নিজের কাজের জন্য একটুও অনুতপ্ত নয় সে। মানুষটা সব সময় কেন তাকে চুপ করাতে ছুটে আসে? দোষীদের উপরে একটা শব্দ কেন বলে না? সব অবিচার কেন ওর সাথেই? চোখ থাকতে সবাই কেন অন্ধ সাজে? চন্দ্রা কাঁদতে কাঁদতে পানি আনতে ছুটেছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল? আরুষ একখণ্ড পাথরে পরিণত হয়েছে। কাটা স্থানের রক্তে স্নানিত ছেলেটা। সবাই তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, অথচ সে নির্বিকার, অনুভূতিহীন, তাকিয়ে আছে গুঞ্জরিকার নির্লিপ্ত চোখ দুটোতে, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো অনুশোচনা, নেই কোনো দয়া। এতটা পর কবে হলো আরুষ? দেহের ব্যথা ছাপিয়ে মনের ব্যথা ছেলেটাকে কাবু করে ফেলল মুহূর্তেই। শেখ বাড়ির পরিবেশ যখন এলোমেলো, পরিবারের সকলে ছেলের শোকে কাতর, তখন বাড়ির পরিবেশে আরেকটু বিক্ষিপ্ত করতে সবার শোক বাড়িয়ে দিতে প্রধান ফটকে এসে উপস্থিত হলো একজন অচেনা যুবক ছেলে। শরীরে ঢিলেঢালা অপরিষ্কার শার্ট দৃশ্যমান। চৌধুরী বাড়ি থেকে পাঠানো হয়েছে তাকে। ছেলেটা হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই উচ্চস্বরে সবাইকে ডাকলো। আপনারা কে কোথায় আছেন এদিকে আসুন, খবর আছে। এবারে নতুন জামাই রবি চৌধুরীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেখ বাড়ির পরিবেশ স্তব্ধ। থমকে গেছে মানুষগুলোর হৃদস্পন্দন। বাড়ির উপর দিয়ে মৃদু মন্দ গতিতে বয়ে চলেছে বিষাদ মিশ্রিত পবন। শরীরের সহিত মিশে বুক ব্যথা সৃষ্টি করছে। সূক্ষ্ম যন্ত্রণা শরীর জুড়ে নিজেদের রাজত্ব চালিয়ে চলেছে। মৃত্যু সংবাদ বুঝি এতটা হৃদয় বিদারক হয়? সৃষ্টি জগতের অতি সাধারণ নিয়মে মানুষের এতটা অনিয়ম হতে পারে? শুনশান নীরবতায় মোড়ানো পরিবেশে ভাসমান হলো আশ্চর্যান্বিত শীতল পুরুষালী কণ্ঠস্বর। কি বললেন? কি পাঠিয়েছে আপনাকে? দুঃসংবাদ নিয়ে আসা যুবক ছেলেটার নাম চৈতন্য। তখনও দরজার সম্মুখে ঠায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন ভেসে আসা মুখটার দিকে তাকালো। প্রশ্নটা আরুষ শেখ করেছে। চৈতন্য চেনে তাকে, বিয়ের দিন দেখেছে। ব্যস্ত গলায় প্রত্যুত্তর করলো। জি ভাইজান, সত্য শুনেছেন। রবি ভাই আর নাই, দ্রুত চলুন। আমি গরুর গাড়ি সঙ্গে নিয়েই আসছি। আপনারা গেলেই দাফন সম্পন্ন করা হবে। বাক্যগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানল শেখ বাড়িতে। ভূমি ধসের মতো ধসে পড়ল প্রতিটি মানব মন। উপস্থিত সকলে যেন নিজেদের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। যা শুনছে সবটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হলো? তবে কি ওটা তাসের ঘর ছিল? চোখের সামনেই মিলিয়ে গেল। চোরা বালি সবটা গিলে নিল। দু চোখ মেলে দেখার সময়টুকুও দিল না। সবার ভাবনায় ভাটা পড়ল রোকেয়া শেখের আত্মচিৎকারে। ভদ্র মহিলা মেঝেতে শরীর ছেড়ে দিয়েছেন, চিৎকার করে কাঁদছেন। মেয়ের শোকে মায়ের মন ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনাকে ঠেকিয়ে রাখা দুষ্কর। একজন মায়ের আর্তনাদ প্রকৃতি মূর্ছা যাওয়ার উপক্রম। একজন মায়ের আর্তনাদে প্রকৃতি মূর্ছা যাওয়ার উপক্রম। সবাই ছুটেছে ওনার দিকে। আসমান শেখ বুকে হাত রেখে চেয়ারে বসে পড়লেন। বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সারথি ছুটল ওনার দিকে। আসমান শেখ নিস্তেজ গলায় আওড়ালেন, আমার আম্মা, আমার মেয়ে। আরুষ নিজের ক্ষততে তিল পরিমাণ গুরুত্ব দিল না। বড় বড় পা ফেলে এগিয়ে এসে গুঞ্জরিকার মুখোমুখি দাঁড়ালো। আলগোছে শাড়ির আঁচলটা হাতে তুলে নিল। জোর প্রয়োগ করে একাংশ ছিঁড়ে মাথায় বাঁধল। কেবল রক্ত বন্ধ করার জন্য এতটুকু করা। তবে রক্তের স্রোতকে থামাতে অতটুকু প্রলেপ যথেষ্ট ছিল না। সেটা বয়ে চলল নিজ ধারায়। আরও সেই সবের পরোয়া না করে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শরীর চলছে না ছেলেটার। বলিষ্ঠ দেহের সবটুকু শক্তি কে যেন ক্রমশ শুষে নিচ্ছে। ওর পিছু ছুটল চৈতন্য। সব কিছুতেই গুঞ্জরিকা নীরব দর্শক ছিল। সবাই যখন রোকেয়া শেখ আর আসমান শেখকে সামলাতে ব্যস্ত, গুঞ্জরিকা তখন দ্রুত পায়ে সদর দরজা ডিঙিয়ে বাইরে বেরিয়ে এলো। কণ্ঠস্বর তুলনামূলক উঁচু রেখে চৈতন্যকে ডাকলো। ভাইয়া শুনছেন? একটু দাঁড়ান। চৈতন্য বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। হঠাৎ পিছুটাকে থেমে গেল। পিছনে ফিরে তাকালো। গুঞ্জরিকা পায়ের গতি বাড়িয়ে ওর দিকে এগিয়ে গেল। দূরত্ব রেখে দাঁড়িয়ে ছোট্ট করে জিজ্ঞাসা করল, আমার অদিতির কি অবস্থা ভাইয়া? গুঞ্জরিকার কণ্ঠস্বর বারবার রোধ হয়ে আসছে। একটা বাক্যও ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। চৈতন্য ম্লান কণ্ঠে জানালো, ভাবি ভাইজানের লাশের পাশে বসেছিল। সবাই কাঁদলেও ভাবি কাঁদেনি।
কেবল নীরব চোখে তাকিয়েছিল। জবাবটুকু দিয়ে অস্থির পদযুগলে বাড়ির আঙিনা ত্যাগ করলো চৈতন্য। গুঞ্জরিকা ঠায় দাঁড়িয়ে রইল। মানসপটে উঁকি দিল সেদিনের সন্ধ্যার ঘটনা। কানে বাজলো অদিতির বলা একটা বাক্য। ভাবিজান, একটা সুন্দর সংসার আমার হবে তো? হলো না, সত্যি হলো না। একটা সুন্দর সুখের সংসার হলো না মেয়েটার। সবটা শুরু হওয়ার আগেই সমাপনী রেখা টানা হলো। গুঞ্জরিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। মুখটা ঘোমটার আড়ালে থাকার দরুন তা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেল। চৌধুরী বাড়ির বাতাসে আজ নিঃশব্দে হাহাকার মিশে আছে। বাড়ির আঙিনায় পদযুগল রাখলেই বুক ভার হয়ে আসছে। চোখের কোণে জল জমছে। গ্রামের প্রতিটা মানুষ আজ কাঁদছে। সকলের নেত্র যুগল সিক্ত, বুকটা ব্যথায় পিষ্ট। তবে চোখের পানি ঝরছে কেবল একটা তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়াকে কেন্দ্র করে নয়, তারা কাঁদছে একজন মেয়ের কপাল পোড়ায়। ঘর বাঁধার আগেই ভাঙনের সুরে জর্জরিত হওয়ার যাতনায়। সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা চৌধুরী বাড়ির উঠোনে এক চিলতে অংশও ফাঁকা নেই আজ। রবি আজ সকালে হাঁটতে বের হয়েছিল প্রতিদিনের মতোই। এটা ছেলেটার শৈশবের পুরনো অভ্যাস। চৌধুরী নিবাসের পিছনের বাগানেই হাঁটছিল। অদিতি তখন গভীর তন্দ্রায় আচ্ছন্ন। গত রাতেও দুজন গল্পগুজব করে ভোর রাতে ঘুমিয়েছিল। দুটো রাত তারা কেবল একে অপরকে জানার জন্য নির্ধারিত করেছিল। তাই মেয়েটাকে আর ডাকেনি রবি। বাগানে হাঁটার সময় নাকি পায়ের পাতায় কিছু একটা কামড়ে দেয়। একটু জ্বালা যন্ত্রণা করলেও ছেলেটা বিশেষ পাত্তা দেয়নি। ভেবেছিল কোনো পোকা হবে হয়তো। এরকম কামড় প্রায় রোজই খাওয়ার দুর্ভাগ্য হয়, কিন্তু কিছু সময়ের ব্যবধানে যখন তরল রক্তের উপস্থিতি অনুভব করলো তখন একটু খটকা লাগে রবির। পা ধরে ওখানেই বসে পড়ে। পায়ের পাতায় নজর বোলাতেই দুটো দাঁতের উপস্থিতি স্পষ্ট দেখতে পায়। বিচক্ষণ মস্তিষ্কের রবি ঘটনা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারে। ততক্ষণে শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। দংশন স্থান কালচে হতে শুরু করেছে। ওই শরীর নিয়েই আতঙ্কে বাড়িতে ছুটে আসে। ঝাপসা চোখে মুখ থুবড়ে পড়ে বাড়ির প্রাঙ্গণে। অত্যধিক শ্বাসকষ্ট শুরু হয়। উঠোনের এক পাশে বকুল গাছের নিচে কামনা দাঁড়িয়েছিল। শাখায় ঘাঁটি বাঁধা সুন্দর পুষ্পগুলোকে মুগ্ধ চোখে দেখছিল। হঠাৎ রবিকে ওভাবে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে। চিৎকার করে সবাইকে ডাকে। যে যেভাবে পারে দৌড়ে এসে হাত পা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যেন বিষ মাথা অবধি উঠতে না পারে। কিন্তু ততক্ষণে অনেকখানি দেরি হয়ে গিয়েছিল। অদিতি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল সবে। নিচ থেকে সকলের কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি শব্দ শুনে মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে আসে। রবিকে ওরকম অবস্থায় দেখে ছুটে এসে ওর সম্মুখে বসে পড়ে। মাথাটা আলগোছে কোলের উপর রাখে। নিষ্প্রভ ব্যাকুল কণ্ঠে বারবার শুধায়, কোথায় কষ্ট হচ্ছে আপনার? কথা বলুন। যাবেন না আমাকে ছেড়ে। নিজের কথা রাখুন। বলুন কোথায় কষ্ট হচ্ছে। আমি সব কষ্ট দূর করে দেব। কথা বলুন, শুনছেন? কিন্তু দুর্ভাগ্যবশত রবি তখন কথা বলার অবস্থায় ছিল না। শত চেষ্টাতেও মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারে না। কেবল অধৈর্য ওরা থরথর করে কাঁপছিল। হয়তো শেষবারের মতো কিছু বলতে চাইছিল তার রাগিনীকে, অথচ ভাগ্য সহায় হয়নি। অদিতির ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পড়ে রাখে রবি। ততক্ষণে ওঝা এসে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়ির আঙিনায়। এক প্রকার ঝড়ের গতিতে তাকে উপস্থিত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বয়স্ক ওঝা ত্বরান্বিত পায়ে হেঁটে এসে রবির সামনে দাঁড়াতেই ছেলেটা শরীরের ভার ছেড়ে দেয়। আস্তে ধীরে আঁখিজোড়া চিরজীবনের জন্য বুঝে নেয়। প্রাণ ত্যাগ করে তার রাগিনীর কোলে মাথা রেখে হাতটা শক্ত করে ধরে। মৃত্যুর পরে সেই হাতটা ছাড়াতে বেশ কসরত করতে হয়েছিল বটে। এমন মৃত্যু কয়জনের কপালে জোটে? মাত্র একদিনের সংসারে কে এত ভালোবাসা পেয়ে থাকে? তারা দুজন নিয়তির কাছে হেরে গেলেও ভালোবাসা নামক শব্দটার কাছে জিতে গেল নয় কি? অদিতি তখন থেকে একখণ্ড পাথরের ন্যায় সেখানেই বসে আছে। এক চুলও নড়াতে পারেনি কেউ। লাবণ্য চৌধুরীর কান্নার করুণ সুরে যেন কেঁপে উঠছে ভূমি। সন্তান হারা মায়ের শোকে প্রকৃতি গুমট ভাব ধরে আছে। তারাও যেন মায়ের সমান ব্যথিত। বেলা পড়ে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। রবিকে শেষ গোসল দেওয়া সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। অবশেষে কয়েক গ্রাম পেরিয়ে শেখ পরিবার এসে দাঁড়ালো দূর গ্রামের চৌধুরী বাড়িতে। গরুর গাড়ি থেকে নেমেই সবাই এক প্রকার ছুটল। রোকেয়া শেখকে সালেহা শেখ ধরে নিয়ে গেল। আয়েশা শেখকে সারথি এবং চন্দ্রা ধরে হাঁটছে।
আরুষ আর আসমান শেখ একসাথে হাঁটছেন। গুঞ্জরিকা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা ধরলো অদিতির দিকে। ভিড় ঠেলে ঠুলে মেয়েটার পাশে যেয়ে বসলো। নিঃশব্দে দু হাতে আঁকড়ে নিল অদিতিকে। বুকের মাঝে আঁকড়ে ধরল মেয়েটার মাথা। তৎক্ষণাৎ পরিচিত একটা শরীরের ঘ্রাণ অদিতির নাসারন্ধ্রে ঠেকল। এতক্ষণে দৃষ্টিচ্যুত হলো মেয়েটার। একবার গুঞ্জরিকার দিকে তাকালো, পরক্ষণেই লোচনজোড়া বুঝে গুঞ্জরিকার বুকে পড়ে রইল। সেই চাহনিতে গুঞ্জরিকার কঠিন হৃদয় হু হু করে কেঁদে উঠল। মেয়েটার চোখ দুটো ফ্যাকাশে। কেউ যেন সুন্দর নেত্রযুগলে এই ধরিত্রীর সবটুকু বিষাদ লেপটে দিয়েছে। লেপন করা আছে প্রিয়জন হারানোর হাহাকার, শূন্যতা। ফুটে উঠেছে অমোঘ নিয়তি মেনে নেওয়া যন্ত্রণা। মানব জীবন বড় অদ্ভুত। শেখ পরিবারের সকলে রবিকে শেষবারের মতো দেখল। ফর্সা শরীরখানা ফ্যাকাশে নীল হয়ে আসছে। ওই চোখ দুটো আর কখনো খুলবে না, চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে। রবিকে দাফন করার নির্দিষ্ট সময় দৌড়গড়ায় করা নাড়ল। মুরব্বীরা এগিয়ে এলেন কবরস্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অথচ খাটিয়া ছাড়লেন না লাবণ্য চৌধুরী। দু হাতে আঁকড়ে ধরলেন নিজের সাথে। উনি আর্তনাদ করে বলে চলেছেন, আমার কলেজের টুকরোকে নিও না তোমরা। আমার বাচ্চাটা অন্ধকারে ভয় পায়। আমি ছাড়া আমার বাচ্চা চলবে না, খুব কাঁদবে একাকী। ওকে নিও না তোমরা। এক জীবনের শেষ বিদায়বেলা বড়ই কঠিন। এত সহজে কি ত্যাগ করা যায় এই ধরনের আকাশে বাতাসে ভেসে চলা মায়া, মমতা, মোহ? লাবণ্য চৌধুরীর মুখ নিঃসৃত যন্ত্রণাক্লিষ্ট শব্দগুলোতে আরও এক দফা কাঁদল গ্রামবাসী। মানুষটা নিজের মধ্যে নেই, জোরপূর্বক ধরে রাখা হলো ওনাকে। প্রাণের টুকরো ছেলেকে তিনি কোনোভাবেই নিয়ে যেতে দিবেন না। সন্তান হারা জন্মদাত্রীর হাহাকারে ক্রমশ ভারী হয়ে উঠছে চৌধুরী বাড়ির পরিবেশ। কি করুণ সুর সেই কান্নার! রামজাদ চৌধুরী আরুষ সহ আরও দুজন কাঁধে তুলে নিল খাটিয়া। বাবার কাঁধে ছেলের লাশ, এর চাইতে হৃদয় বিদারক কি আর কিছু হতে পারে এই পৃথিবীর বুকে? চোখের পানি ফেলতে ফেলতে এগিয়ে চললেন তামজাদ চৌধুরী। আরুষ আজ নির্জীব হয়ে গেছে। সামান্য কয়েক দিনের পরিচয়ে বড্ড আপন হয়ে গেছিল ছেলেটা। ছোট ভাইয়ের জায়গা দখল করে নিয়েছিল তার চমৎকার ব্যবহার দিয়ে, অথচ বাস্তবতা সব কেড়ে নিল। অদিতি নিষ্প্রাণ নেত্রে রবির শেষ প্রস্থানের দিকে এক চিত্তে তাকিয়ে আছে। সকাল থেকে এই অবধি মেয়েটা না এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আর না একটা শব্দ উচ্চারণ করেছে। এই পর্যায়ে গুঞ্জরিকার একটা হাত শক্ত করে ধরল। শরীরখানা থরথর করে কাঁপছে। অদূরের খাটিয়াটার দিকে ঝাপসা দৃষ্টিতে চেয়ে প্রথমবারের মতো অস্ফুট স্বরে আওড়ালো, শেষ, সব শেষ ভাবিজান, আমার একটা সংসার হলো না। মুখের কথা শেষ হতেই মেয়েটা চারপাশ ঘনিয়ে আধার নেমে এলো। চোখ দুটো নিজ থেকেই বুঝে নিল। দিক বেদিক শূন্য অনুভূত হলো। অদিতি অচেতন হয়ে পড়েছে অনুভব করতেই গুঞ্জরিকা হাউমাউ করে কেঁদে উঠল। মুহূর্তেই হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। জনসমাগমের মধ্যে থেকে কেউ ছুটল পানি আনতে, কেউ বা ছুটল ওদের দিকে। মধ্যরাতে প্রকৃতি নিঃসার নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে। শেখ পরিবারের সকলে ঘণ্টাখানেক হলো নিজ বাসগৃহে এসে পৌঁছেছে। সবাইকে অবাকের শীর্ষে পৌঁছে দিয়ে অদিতিও বাবার বাড়িতে ফিরে এসেছে। সঙ্গে কিচ্ছুটি আনেনি। সারা দিনে শুধু একটা বাক্য উচ্চারণ করেছে মেয়েটা। গোসল, খাওয়া দাওয়া কিছু নেই। বাড়িতে এসেই নিজ কক্ষে খিল দিয়ে নিজেকে ঘরবন্দি করেছে। রোকেয়া শেখের কান্না থামেনি, একভাবেই কেঁদে চলেছেন। মেয়ের শখের ঘরটা ভেঙে যাওয়ায় ওনার বুক ফেটে যাচ্ছে। পরিবারের সবাই বসার ঘরেই উপস্থিত আছে, কেবল গুঞ্জরিকা এবং আরুষ ব্যতীত। অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে আছে বদ্ধ কক্ষখানা। নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দের আনাগোনা নেই। পালঙ্কের এক পাশে একটা নারী কায়া স্পষ্ট। বালিশে মাথা রেখে এক দৃষ্টে ছাদের দিকে তাকিয়ে আছে। চাহনি মৃত, আনন পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। সহসা ঠোঁটের কোণ ঘেঁষে সূক্ষ্ম তাচ্ছিল্যের রেশ ছাড়ালো। সেইভাবেই স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, তাকে ভোলা অসম্ভব নয়, আবার সম্ভবও নয়। চোখের ডান পাশ ঘেঁষে দৃশ্যমান একটা সরু চিহ্ন বহন করছে জীবনের কঠিন সত্য। ঠিক সত্য নয়, ওটা কলঙ্কের প্রতীক। তার যেন জন্ম এবং মৃত্যুর মতোই বাস্তব। চোখটা দ্বিখণ্ডিত করে ফেলেছে সেই দাগ। চোখটা দ্বিখণ্ডিত করে রেখেছে সেই দাগ।
এক পাশে অগাধ ভালোবাসা প্রস্ফুটিত হয়েছে, তো অপর পাশে বিষাদময় বিচ্ছেদের রেশ লেপ্টে আছে। গুঞ্জরিকার করার জোরালো আঘাতে আরুষের ডান চোখটার ভ্রু সহ কেটে 2 ভাগ হয়ে গিয়েছে। ভাগ্যের ছেড়ে দৃষ্টিশক্তি হারাতে হয়নি, সৃষ্টিকর্তা রক্ষা করেছেন। স্বেচ্ছায় মাথা পেতে নেওয়া এই কলঙ্ক ছেলেটার কাছে জন্মদাগের মতোই সত্যি, মুক্তি নেই তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাটা চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আরুষ। অধৈর্য করলে খেলা করছে তাচ্ছিল্যের হাসি। প্রিয়তমার থেকে পাওয়া ভালোবাসার শেষ স্মৃতি এটা। এই পর্যায়ে আলতো করে ক্ষতস্থান ছুঁয়ে দিল আরুষ। এই 7 দিনে ক্ষত শুকিয়ে এসেছে অনেকখানি, কিন্তু তা অমলিন হয়ে আছে। মৃত্যুর আগ অব্দি এই দাগ তাকে বহন করতে হবে। কলঙ্কের মতোই রয়ে যাবে আমৃত্যু। জীবন থেকে পেরিয়ে যাওয়া 7টা দিনে শেখ পরিবার খানিকটা স্বাভাবিক হয়েছে। আরুষ ব্যবসায়িক কাজে আজ দুপুরে নগরে যাবে। এখন সেটার জন্যই নিজেকে পরিপাটি করছে। গোসল দিয়ে সফেদ রঙা একটা পাঞ্জাবি জড়িয়েছে শরীরে। সেই সময় হন্তদন্ত হয়ে খাবার হাতে কক্ষে প্রবেশ করলো চন্দ্রা। ব্যস্ত গলায় বলল, দুঃখিত, খাবার আনতে দেরি করে ফেলেছি। রান্নাঘরে গুঞ্জ ছিল, তাই এমনটা হয়েছে। অদিতির জন্য রান্না করছিল তো। আরুষের হাতে চিরুনি, সেটা যথাস্থানে রেখে পিছনে ফিরে তাকালো। মসৃণ কপাল গুটিয়ে এসেছে। ভ্রুচোরা কুঁচকে ঘর্মাক্ত চন্দ্রার দিকে মিনিট 2 তাকিয়ে রইল। অতঃপর সবসময়ের মতোই গম্ভীর কণ্ঠের আদেশ ছুটে গেল চন্দ্রার উদ্দেশ্যে, খাবার পালঙ্কে রাখো। চন্দ্রা মুচকি হেসে মাথা নাড়ল। এগিয়ে যেয়ে খাবারের থালাখানা বিছানার একপাশে রাখলো। আরুষ বাক্যটা উচ্চারণ করেই বাথরুমে ঢুকেছে হাত ধুতে। ফিরে এসে বসলো পালঙ্কে। খাবার মেখে মুখে তুলতেই মুখমণ্ডল কুঁচকে ফেলল। চাইল চন্দ্রার দিকে। কে রান্না করেছে? চন্দ্রার দৃষ্টি নিবদ্ধ আরুষের ক্ষত বিক্ষত চোখের দিকে। একজন মেয়ের ভিতরে ঠিক কতটা জেদ, রাগ, অভিমান জমে থাকলে এভাবে আঘাত করতে পারে? সেই ঘৃণার পারদ ঠাহর করা আদৌ কি সম্ভব? আরুষের করা প্রশ্নে একটু নড়ে চড়ে দাঁড়ালো মেয়েটা। প্রাণোচ্ছল কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমি রেঁধেছি আপনার জন্য। কেন, ভালো হয়নি? না। ছোট্ট জবাবটুকু দিয়ে পুনরায় খেতে মনোনিবেশ করলো আরুষ। চন্দ্রার উজ্জ্বল বদনখানা ফ্যাকাশে হয়ে এলো। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু মিলিয়ে গেল। কেউ যেন জোরপূর্বক ছিনিয়ে নিল। দরজার কপাটকে আশ্রয় করে দাঁড়ালো মেয়েটা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই 7 দিনে মানুষটার মন পেতে কম করেনি চন্দ্রা। সকাল থেকে রাত অবধি পিছু ছুটেছে, এটা সেটা করে চলেছে, কিন্তু বরাবরের মতোই ফলাফল শূন্য। মন পাওয়া তো দূর, সূক্ষ্ম কোনো অনুভূতিও জাগাতে পারেনি এই নিরেট হৃদয়ে। চন্দ্রার নেত্র জোড়া ছলছল করে উঠল। কিছুক্ষণ নীরবে ঠায় দাঁড়িয়ে রইল। কিছু একটা স্মরণ হতেই বলল, আপনি চোখের ডাক্তারটাও দেখিয়ে আসবেন। চোখটার অবস্থা ভালো নয়, একেবারে চিড়ে গেছে ভ্রুসহ। কি বিভৎস দেখাচ্ছে। আরুষের খাওয়া শেষ ততক্ষণে। পাশের টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে হাত ধুয়ে নিল। চন্দ্রা দ্রুত পায়ে এগিয়ে যেয়ে তোয়ালে দিল। আরুষ সেটা নিয়ে হাত মুখ মুছে উঠে দাঁড়ালো। চন্দ্রার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। এতক্ষণে ক্ষীণ হাসলো। আমাকে বিভৎস দেখাচ্ছে না? এই ক্ষতের চেয়েও তো এই আমিটা বেশি ক্ষত বিক্ষত। থাক না, একটা দুটো এমন কলঙ্কে মরণ আঘাত, ক্ষতি কি? এমন অদ্ভুত কথার পরিপ্রেক্ষিতে চন্দ্রা ঠিক কী বলবে বুঝে উঠতে পারল না। পানিতে টইটম্বুর আঁখি জোড়া নিয়ে তাকিয়ে রইল। আরও শেষবারের মতো আয়নায় নিজেকে পরখ করে নিল। গুছিয়ে রাখা ব্যাগটা হাতে তুলে নিল। চন্দ্র থমকে দাঁড়িয়ে আছে, দেখে চলেছে আরুষের এক একটা পদক্ষেপ। সেই মুহূর্তে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো আরুষের শীতল গলার আওয়াজ। আমি সবটা যেভাবে রেখে যাচ্ছি, এসে যেন সেভাবেই পাই। গঞ্জীয়না থেকে দূরত্ব বজায় রেখে চলবে। তোমার ভালোর জন্য বলছে। আত্মসম্মানহীন মেয়ে আমার একদম পছন্দ নয়। চন্দ্রার খুব অভিমান হলো। চলে যাচ্ছি, তবুও কি একটা ভালো কথা বলা যায় না? চেপে রাখা অভিমান রাগের সহিত প্রকাশ পেল। সব সময় আমাকে কেন নিষেধ করেন? সব নিষেধাজ্ঞা কেবল আমার জন্যই বরাদ্দ কেন? একজন পুরুষ হয়ে মায়ের উপর উঠতে পারে না? ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের কথায় বিয়েতে বসে গেলেন। আমি তো পালিত কুকুর ছিলাম, অসহায় ছিলাম ভাগ্যের কাছে।
কিন্তু আপনি পারতেন না সব ভেস্তে দিতে? আরুষ চৌকাঠ পেরিয়েছে মাত্রই এমন কথাতে চলন্ত পদযুগল থেমে গেল। নমনীয় ঘাটটা বেঁকে চন্দ্রার দিকে ঘুরল, চাহনি তীক্ষ্ণ। কিছু সময় চুপ থেকে বলল, কণ্ঠস্বরে বিদ্রুপের ছাপ স্পষ্ট। তুমি পালিত কুকুর ছিলে আর আমি বাধ্য কুকুর ছিলাম। গুঞ্জনের ভাষায় কাপুরুষ। মুখের কথাতে সমাপ্তি টেনে হন হনিয়ে প্রস্থান করলো আরুষ। চন্দ্রা অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। মস্তিষ্ক কথাটার আধো অর্থ বুঝতে সক্ষম হলো, কিন্তু বাকিটা সেটা সময়ের হাতেই ছেড়ে দিল মেয়েটা। গাল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। আরুষ নিচে নেমে এসে দাঁড়ালো, চোখ দুটো চারপাশে ভাসমান হলো, কিছু একটা খুঁজে চলেছে। সেই সময় কাঙ্ক্ষিত মুখটা নজরে এলো। রান্নাঘর থেকে বেরোচ্ছে কুঞ্চরিকা। মেয়েটার মুখ কোনো এক অজানা কারণে মলিন হয়ে আছে। আরুষকে দেখা মাত্রই কুঞ্জরিকা নিজেই এগিয়ে গেল ওর দিকে। এতে ছেলেটা কিঞ্চিত অবাক হলো বই কি, যার সাথে এত লুকোচুরি আজ সেধে তার সাথে সাক্ষাৎ করছে। কুঞ্জরিকা আরুষের মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসল। শহর থেকে ফেরার সময় আমার জন্য একটা লাল টকটকে শাড়ি নিয়ে আসবেন শেখ বাবু। একটু থামলো, মুখটা এগিয়ে আরুষের কান বরাবর নিল, ফিসফিস করে আওড়ালো, একটা রাতের জন্য আমার দেওয়া কথা তুলে নিলাম। আমাকে শোয়ার অধিকার পাবেন আপনি। জলদি ফিরবেন, অপেক্ষায় থাকবো আমি। আরুষ নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারল না। লোচন জোড়ায় ছড়িয়েছে অবিশ্বাস্যতা। ছেলেটা মুখ ফুটে কিছু বলতে পারল না, অতি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। কেবল মাথা নেড়ে সায় জানালো। কুঞ্জরিকার জবাব পেতেই সিঁড়ির দিকে অগ্রসর হলো। ঠোঁট দুটোতে খেলা করছে ক্রূর হাসি, অথচ নেত্র যুগলে ফুটে উঠেছে বিষণ্ণতা, যার অর্থ দুর্বোধ্য। কি চাইছে মেয়েটা? অদূরে দাঁড়ানো চন্দ্রা সবটুকু দৃশ্য স্বচক্ষে দেখল। চোখের পানি বাঁধ মানল না। শেষ জীবনে যে এই চোখের পানি সঙ্গী হবে তার সেটা বুঝতে আর অবকাশ রইল না। শাহরিয়ার বাড়িতে ফিরল শেষ বিকেলে। এখন ভাদ্র মাসের শেষ দিকে আমন ধান উঠেছে। এই বছর আলহামদুলিল্লাহ ধানের ফলন ভালো হয়েছে। আড়তে কৃষকের ভিড় চোখে পড়ার মতো, তাই কাজের চাপ একটু বেশিই যাচ্ছে। এই তো এখন খাওয়া নাওয়া শেষ করে আবারও ছুটবে আড়তে। শাহরিয়ার বাড়িতে ফিরতেই কমলিকা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজনীয় সব কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছে। শাহরিয়ার গোসল সেরে ঘরে প্রবেশ করলো, দেখলো টেবিলে খাবার বেড়ে রেখেছে কমলিকা। পাশেই দাঁড়িয়ে আছে মেয়েটা, অপেক্ষার প্রহর গুনছে তার জন্য। শাহরিয়ারের মুখে হাসি ফুটে উঠল। এই মেয়েটাকে বড় ভাগ্য করে পেয়েছে। এগিয়ে যেয়ে কমলিকার সম্মুখে দাঁড়ালো, মুগ্ধ দৃষ্টিতে এক ঝলক উপর থেকে নিচ অব্দি পরখ করে নিল। মুখ নামিয়ে মেয়েটার কান বরাবর এগুলো, কণ্ঠ গলার খাদে নামিয়ে ফিসফিস করে বলল, কমলা রঙে তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আমার কমলিকা বউ। ফিম ফিম পাচ্ছে আমার, একবার হবে নাকি? কমলিকা বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ল। মানুষটা আজকাল একটু বেশি ঠোঁটকাটা হয়ে যাচ্ছে। আগে তো এমন ছিল না। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল কমলিকা, বদন নুইয়ে ফেলল, ঋণ ঋণে গলায় জবাব দিল, খেয়ে কাজে যান। শাহরিয়ার এগিয়ে এসে দুজনের মধ্যে অবশিষ্ট থাকা সবটুকু দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হলো, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল, নিম্ন স্বরে বলল, তাহলে এখন তুমি আমার ভালোবাসা চাইছো না, প্রত্যাখ্যান করছো আমায়? কমলিকার গাল দুটো লাল হয়ে উঠেছে, কান দুটো দিয়ে ধোঁয়া ছুটছে। এই মানুষটার সামনে আর এক সেকেন্ডও দাঁড়ানো সম্ভব নয়। আলগোছে শাহরিয়ারের বুকে ধাক্কা দিয়ে ছুটে পালালো কমলিকা। এটার জন্য ছেলেটা মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ কমলিকার এমন কাণ্ডে কিছু সময় নিশ্চুপ রইল, পরক্ষণেই উচ্চস্বরে হেঁচে উঠল। এখন এই মেয়ে আর ওর সামনে আসবে না। বাচ্চা মেয়ে বিয়ে করার এই এক জ্বালা, তাদের লজ্জা কাটাতে যে নিজেদের বাবা হওয়ার বয়স পেরিয়ে যায়। শাহরিয়ার চেয়ার টেনে বসলো, বিড়বিড় করে আওড়ালো, শালার ছুঁচো মরা কপাল আমার, কপালে বিয়ে জুটে না, বিয়ে জুটে তো বউ কাছে আসে না। সে মার্কা জীবন একটা। শাহরিয়ার খাওয়া শেষ করে বাড়ি থেকে বেরিয়েছে। গন্তব্যস্থল আড়ত। গুটি গুটি পায়ে সেদিকেই হেঁটে চলেছে। পথিমধ্যে দেখা হলো কুঞ্জরিকার সাথে। মেয়েটা শাহরিয়ারের কাছেই আসছিল কিছু প্রয়োজনে। রাস্তায় এভাবে দেখা হয়ে যাওয়ায় ভালোই হলো, অত দূর আর যাওয়া লাগবে না। কুঞ্জরিকা হেসে নিজেই প্রথমে বলল, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? শাহরিয়ার মুচকি হাসলো,
ওয়ালাইকুম সালাম ভাবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো। আপনি কেমন আছেন? সব ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ। ভাইজান আমিও ভালো আছি। ভাইজান কিছু কথা ছিল। শাহরিয়ার মাথা নেড়ে বলল। অবশ্যই ভাবি, নির্দ্বিধায় বলুন। কুঞ্জরিকা বড় একটা শ্বাস ফেলল, রয়ে সয়ে বলতে শুরু করলো। ভাইজান 2 দিন সময় আছে আমাদের হাতে। নদীর চরে একটা ঘর বেঁধে দিন আমায়। আমি মোড়লের সাথে গত পরশুদিন কথা বলেছিলাম, দলিল দেখিয়েছি ওনাকে, উনি জানিয়েছেন কোনো সমস্যা নেই। শাহরিয়ার ইশারায় আচ্ছা বোঝালো, তবে মনের মধ্যে খচখচ করতে থাকা প্রশ্নটা করে বসলো। কিন্তু ভাবি, এই সময় 2 দিন কেন? গুঞ্জরিকা অকপটে বলল। আপনার বন্ধু নগরে গেছে, ফিরবে 2 দিন বাদে। তার উপস্থিতিতে ওই বন্দিখাঁচা থেকে মুক্তির আশা করা বড্ড বোকামি। শাহরিয়ারের হাস্যোজ্জ্বল মুখটা ম্লান হয়ে উঠল। ভাবি, আরো একবার ভেবে দেখলে হতো না? আমার বন্ধুকে আমি চিনি। আপনার প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই। পুরো বাড়ির বিরুদ্ধে যে আপনাকে নিজের করেছিল আরস, তো সহজে পারবেন ত্যাগ করতে? অথচ তার এইরকম ভালোবাসা আমার চাই না ভাইজান। এ তো নিখাত ভালোবাসায় বদহজম হচ্ছে আমার। সহজ সরল স্বীকারোক্তি কুঞ্জরিকার। শাহরিয়ার হার মেনে নিল বোনের জেদের কাছে, মুখে হাসি ফুটিয়ে বলল। আচ্ছা, তাই হবে ভাবি। আমি আজকেই চমিকদের সাথে কথা বলবো। কুঞ্জরিকার অধর পল্লব দুপাশে প্রসারিত হলো, মিষ্টি কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ঠিক আছে ভাইজান, আপনার এই ঋণ শোধ করার সাধ্য নগণ্য আমিটার নেই। শাহরিয়ার হেসে ফেলল। বোনের ভালোর জন্য এতটুকু করাই যায়। আচ্ছা ভাবি, আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, আমি যাই। ওদিকে কাজ পড়ে আছে অনেক। গুঞ্জরিকার সাথেই নাকচ করে দিল। না, আজ না, অন্যদিন যাব। আমিও যাই এখন। শাহরিয়ার মাথা নেড়ে সম্মতি দিল। দুজন পাশ কাটিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। গুঞ্জরিকার শরীর চলছে না। উপরে সে পাহাড়ের মতো অটল, অথচ ভেতরে কেবল ফাঁকা একটা গহ্বর। আজকাল ভীষণ ক্লান্ত লাগে। জীবনই কোথায় এনে দাঁড় করিয়ে দিল ঠিক বুঝে উঠতে পারে না। তটিনীর একুল পায় না, ওকুলও পায় না। মাঝ নদীতে ভেসে বেড়াচ্ছে। মাঝে মধ্যে রাগ জমে আব্বার উপরে। সেই মানুষটা নিজ হাতে ওকে এই স্রোতস্বিনীর বুকে ভাসিয়ে রেখে গেছে। সেই থেকে গন্তব্যহীন ভেসে চলেছে মেয়েটা। চলতি পথে ক্লান্ত গলায় পিড়পিড় করে আওড়ালো কুঞ্জরিকা। আমি আপনার থেকে নিজেকে ততটাই দূরে সরিয়ে নেব, যতটা দূরে আসলে কখনো আমার অভিমান ভালোবাসা আপনাকে স্পর্শ করতে পারবে না। গুঞ্জরিকা তখন সবে 16তে পদার্পণ করেছে। শশী দিঘিতে সে বছর বড় গ্রাম্য মেলার আয়োজন করেছেন গ্রামের মোড়ল সহ ধনী ব্যক্তিগণ মিলে। মেলা থাকবে 1 সপ্তাহ ধরে। প্রতিবারের মতোই সেবারের মেলাটাও স্কুলের সামনে মাঠেই বসেছিল। হরেক রকমের জিনিসের আনাগোনা ছিল সেখানে। মেলার 2য় দিনে পুকুর পাড়ে বসে চন্দ্রা এবং গুঞ্জরিকা পরিকল্পনা করে রাতে তারা মেলাতে যাবে। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে আর অসুবিধা হবে না। দুজনেই ভীষণ উৎসুক ছিল, কারণ অত বড় মেলা তারা আগে কখনো দেখেনি। দিনের আর রাতের মেলা এক হলো নাকি? রাতের মেলার সৌন্দর্য অন্যরকম, মনোমুগ্ধকর। কথার এক ফাঁকে চন্দ্রা বলে বসেছিল। গুঞ্জ তোর ভাইজানের সঙ্গে আনিস। কুঞ্জরিকা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। স্পষ্ট দেখেছিল লাজুকলতায় মরানো চন্দ্রার বদন। মেয়েটার ফর্সা ফুলো গাল দুটো লালচে হয়ে উঠেছিল। কি মারাত্মক ছিল সেই সৌন্দর্য! খিলখিলি হেসে উঠে জবাবে জিজ্ঞাসা করেছিল। ভাইজানরে আনলে তুই খুশি হবি? চন্দ্রা লাজুক হেসে মাথা নেড়েছিল। অন্যার একাংশে নিজের মুখ লুকিয়েছিল। সেই নিয়ে কত হেসেছিল গুঞ্জরিকা। সেই রাতে গুঞ্জরিকা সত্যিই তাইমুরকে নিয়ে মেলায় গিয়েছিল। তাইমুরকে দেখে চন্দ্রার খুশি ছিল আকাশচুম্বী। 3 জনে মিলে নাটক দেখেছিল। নগর থেকে অভিনেতারা এসে অভিনয় করেছিল। নাটকের শেষটা ছিল ভীষণ মর্মান্তিক। নায়ক নায়িকা দুজনেই মারা যায়। সেই নিয়ে 2 সখী নাকের পানি চোখের পানি এক করেছিল। তাইমুর সেই কাণ্ড দেখে মুচকি হেসেছিল কেবল। দুজনকেই একজোড়া করে 2 জোড়া চুড়ি কিনে দিয়েছিল। সেই রাতে সবটা স্বপ্নের মতো সুন্দর ছিল। কিন্তু সমস্যা বেড়েছিল বাড়িতে ফেরার সময়। পথিমধ্যে 2টো খ্যাপা কুকুর তাদের তাড়া করে। তাইমুর সাহস করে প্রথমে তাড়াতে চাইলে খুব একটা সুবিধা করতে পারে না। 3 জন ভয়ে দিক বেদিক ঘুরে দৌড় দেয়। কুকুরের কামড়ে জলাতঙ্ক হলে মুশকিল।
প্রকৃতিতে বিছিয়ে রাখা আঁধারের চাদর ঠেলে বেরোতে পারে না গুঞ্জরিকা। পথ ভুলে অন্যদিকে চলে আসে। দীর্ঘ একটা সময় দৌড়ে হাঁপিয়ে যায় মেয়েটা। পা পিছলে ভুলবশত খাদে পড়ে যায়। গা হাত পা সব ছিলে ছুলে যায়। কিভাবে কি হয়ে যায় সবটা গুঞ্জরিকার মাথার এক হাত উপর দিয়ে যায়। সেই সময় অমন জনমানবহীন মাঠের মধ্যে অপ্রত্যাশিতভাবে দেখা মেলে এক টুকরো জ্যোতির। গুঞ্জরিকা এক টুকরো আশার আলো দেখতে পায়, দেহে প্রাণ ফিরে পায়, কিন্তু পরক্ষণেই ভয়ে জড়সড় হয়ে পড়ে। যদি কোনো ডাকাত দল হয়, কি করবে ভেবে কুল কিনারা পায় না। খাদের পাশের কাঁচা রাস্তা ধরে আলোর উৎসটা ক্রমশ এগিয়ে আসে। আস্তে ধীরে গুঞ্জরিকা বরাবর চলে আসে। মেয়েটা তখনও বুঝে উঠতে পারে না কি করবে। হঠাৎ সেই সময় সাইকেলটা থেমে যায়। সাইকেলে ঝুলানো লণ্ঠনটা কিঞ্চিত উঁচু হয়। দুটো চোখের তীক্ষ্ণ দৃষ্টিতেই কুঞ্জরিকার ভয়ার্ত দৃষ্টি মিলে যায়। মেয়েটা ভয় পায়, অন্তঃস্থল ভীত হয়। শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে বজ্র গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। কে ওখানে? গুঞ্জরিকা তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারে না। হঠাৎ করেই নিজেকে লুকানোর প্রয়াস চালায়। খাদের আরেকটু নিচে নেমে যায়। এতে অপরপক্ষের কপালে দৃঢ় ভাঁজের সৃষ্টি হয়। সাইকেল থেকে নেমে দাঁড়ায়। সাইকেলটা রাস্তার একপাশে রেখে লণ্ঠন হাতে খাদের দিকে এগিয়ে আসে। নিচে একটু উঁকি দিতেই দেখে জলজ্যান্ত একটা মানুষ নিজেকে গুটিয়ে রেখেছে, একেবারে ছোট্ট বিড়াল ছানার মতো। এতে আগন্তুকের অধৈর্য কোলে মুচকি হাসি রেশ ছড়ায়। মেয়েটার ভয়ের কারণ খানিকটা উপলব্ধি করতে পারে। কোনো কথা ছাড়াই বলে, উপরে উঠে আসুন মেয়ে, ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। গুঞ্জরিকার চকিতে ফিরে উপরের দিকে তাকায়। ঠোঁটের কোণটা কেটে গেছে, রক্ত ঝরছে সেখান থেকে। সেটা চেপে ধরে আছে, তবুও মুখমণ্ডল উজ্জ্বল, হাসি মুখে শুধায়। সত্যি বলছেন? অপরপক্ষ মাথা নাড়ে, একটা হাত এগিয়ে দেয়। গুঞ্জরিকা হাতের দিকে তাকিয়ে একটু ইতস্তত বোধ করে। মিনিট দুই নিচেই দাঁড়িয়ে থাকে। কিছু একটা ভেবে সেই হাতকে আশ্রয় করে উপরে উঠে আসে। আগন্তুকের দিকে চেয়ে মুচকি একটা হাসি দেয়। লণ্ঠনের আলোয় নিজের ক্ষতস্থানগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ভাবে এগুলো কিভাবে আব্বা মায়ের চোখের আড়ালে রাখা যায়। এগুলো তাদের চোখে পড়লে তুফান উঠে যাবে বাড়িতে। সেই সময় শুনতে পায় অপরপক্ষ থেকে ভেসে আসা একটা প্রশ্ন। মেয়ে, আপনার নাম কি? গুঞ্জরিকার কষ্ট চেপে মুখের হাসি বজায় রাখে। গুঞ্জরিকা। পুরো নাম? জবাব দেয়। গুঞ্জরিকা নিজের শরীরে লেগে থাকা কাদামাটি ঝাড়ছে, সেই অবস্থাতেই জবাব দেয়। গুঞ্জরিকা প্রামাণিক। অপরপক্ষ থেকে পুনরায় একের পর এক প্রশ্নের বাণ ভেসে আসে। কোন গ্রামে থাকা হয়? শশী দেখি। শশী দেখি তো পাশের গ্রাম। এখানে কিভাবে এলেন এত রাতে? আর খাদেই বা কি করছিলেন? গুঞ্জরিকার চোখে পানি জমে, ভয় হয়। ভাইজান আর সখীর জন্য খুব চিন্তা হচ্ছে। কোথায় কিভাবে আছে কে জানে। মেয়েটা ম্লান কণ্ঠে বলে, মেলাতে গিয়েছিলাম ভাইজানার সখীর সাথে। রাস্তায় কুকুরের তাড়া কি সব এলোমেলো হয়ে গেছে, আমি হারিয়ে গিয়েছি। কিছুক্ষণ নীরবতা চলে। অপর পক্ষে তীক্ষ্ণ দৃষ্টি চারপাশে ভাসমান হয়। এত রাতে এই শুনশান মাঠে থাকা উচিত নয়। গম্ভীর কণ্ঠে আদেশ জারি করে, সাইকেলের পেছনে উঠে বসুন, আপনাকে বাড়ি অবধি রেখে আসি। এখানে এইভাবে থাকা ঠিক নয়। গুঞ্জরিকা জবাবে দ্রুত দুদিকে মাথা নাড়ে। জানো তো না, এত রাতে একটা ছেলের সাথে তাকে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। ফুঁপিয়ে ওঠে মেয়েটা, ক্রন্দনরত গলায় বলে, লোকে দেখলে নিন্দা করবে, আমি যেতে পারবো না। একই ঝামেলায় ফেসে গেলাম, আল্লাহ রক্ষা করো, পথ দেখাও। মুখের কথা শেষ হতেই মেয়েটা শুনতে পায়। তাহলে এখানেই থাকুন, আমি চাই। কুঞ্জরিকার কান্নার বেগ বাড়ে, দ্বিধা দ্বন্দ্বে ভোগে। নিজেকে একটু ধাতস্থ করে সন্তর্পণে চোখ মুছে নেয়। রিনরিনে গলায় জানতে চায়, আপনার নামটা কি বাবু? উত্তরস্বরূপ শোনা যায় শীতল গলার আওয়াজ, আরুশ শেখ। গুঞ্জরিকা এতক্ষণে পূর্ণ দৃষ্টি মিলে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে। শুভ্র রঙা পাঞ্জাবি পাজামা পরিহিত সুদর্শন একজন যুবকের সাথে এতক্ষণ কথা বলছে সে। পোশাক দেখেই মনে হচ্ছে ধনীর দুলাল, তবে ভদ্র সভ্য। কি সুন্দরভাবে আপনি সম্বোধন করছে, ভরসা করাই যায়। আর তাছাড়া উপায়ও তো নেই। কুঞ্জরিকা দ্রুত চোখ নামিয়ে নেয়।
নরম গলায় বলে। আমাকে গ্রামের সীমায় নামিয়ে দিয়ে এলেই হবে বাবু। আরুষ ক্ষীণ হাসে, ভ্রু তুলে প্রশ্ন করে। অত দূর অবধি যাবেন আমার সাথে? যদি মানুষে দেখে নেয়, বিয়ে হবে না তো আপনার? গুঞ্জরিকা এমন কথাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পরক্ষণেই বুঝতে পারে আরুষ মস্করা করছে। মৃদু হাসে মেয়েটা, নিঃশব্দে সাইকেলের পিছনে উঠে বসে। দূরাকাশের মৃগাঙ্কের আলতো আলোয় ঝিরঝিরে পবনে মেঠো পথ ধরে নিজের গ্রামে ফিরে আসে গুঞ্জরিকা। পথিমধ্যে গুঞ্জরিকা জানতে চায় এত রাতে আরুষ কোথায় থেকে আসছে। উত্তরে জানার সুযোগ হয় নগর থেকে ফিরছে ছেলেটা। মাঠের কিনারায় গুঞ্জরিকাকে নামিয়ে দিয়ে আরুষ বলে। আপনার পায়ের ক্ষতটা গভীর, ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন ঠিক মতো। গুঞ্জরিকা মাথা নেড়ে সম্মতি দেয়। মেয়েটা তখনও জানতো না এতখানি ভরসা করার ছেলেটা পাশের গ্রামের বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে, যে প্রথম সাক্ষাতে নিজেকে খুইয়ে বসেছে তার মাঝে। জানলে বুঝি ওটাই প্রথম এবং শেষবারের মতো সাক্ষাৎ হতো তাদের। হতো বোধ হয়। সেদিন যদি গুঞ্জরিকা জানতো আকস্মিকভাবে দেখা হয়ে যাওয়া নম্র ভদ্র গম্ভীর ছেলেটা তাকে এক বুক সমান যন্ত্রণা দিবে, তাহলে ওই ঘাড়েই পড়ে থাকতো। শেয়াল কুকুরের খাবার হতো, তবুও এমন জীবন চাইতো না। যাকে মনে জায়গা দিয়েছে তাকে কিভাবে অন্যজনের হতে দিতে পারে? এতটা উদার মন আদৌ একজন নারীর হতে পারে? পারে কি? অতীতে ডুব দিয়ে গুঞ্জরিকা ডুব করে কেঁদে উঠল। এত সুখকর অতীত অভাগীদের থাকতে নেই। দুহাতে খামচে ধরল বিছানার চাদর। মধ্যরাতে যখন শেখ বাড়ির সকলে গভীর তন্দ্রায় আচ্ছন্ন, তখন কপাল পোড়া গুঞ্জরিকা ব্যস্ত স্মৃতিচারণে। পাশেই বসে আছে আরিকা, ছলো ছলো চোখে মায়ের কান্না দেখছে। এই পর্যায়ে বলে উঠল, মা, কান্না। গুঞ্জরিকার কান্না থামল না। আর মাত্র 2 দিন আছে এই শখের সংসারে। নিজে হাতে সাজানো গোছানো সংসার তার 5-5টা বছর ধরে আগলিয়ে রেখেছে, এই অবধি এনেছে। অথচ কত সহজেই একজন তৃতীয় ব্যক্তি হয়ে এসে সব কিছু পেয়ে গেল। আরিকা উড়ে যেয়ে মায়ের মাথার কাছে বালিশের উপরে বসলো, আলগোছে মাথাটা গুঞ্জরিকার কপালে ঠেকালো। সেভাবেই বসে রইল। গুঞ্জরিকার রোদন তখনও থামেনি। দম বন্ধ হয়ে আসছে মেয়েটার। বারবার মস্তিষ্কে একটা শব্দ উঁকি দিচ্ছে। তৃতীয় ব্যক্তিগুলো এত ভাগ্যবতী হয় কেন? একজনের বহু কাঙ্ক্ষিত শখ সুখ সবটা না চাই তো তারা পেয়ে যায়। রাতের শেষ প্রহর, ফজরের আজানের সময় হয়ে আসছে। নিশাচর প্রাণীর মতো শেখ বাড়িতে আরও একটা মানুষ বেশ কিছুদিন হলো ঘুমায় না। ঘটা করে তার নেত্রপল্লবের বিচ্ছেদ ঘোষণা করা হয়েছে। দূরাকাশে তারকাদের দিকে চেয়ে রাত্রি যাপন করে সে। পবনে ভেসে আসা গুঞ্জনে নিজের দুঃখ পিলায়। সঙ্গী হয় আসমানের ওই সুন্দরী শশী আর চোখের দুপোটা নোনা জল। একদিনের সংসারে সে নিজেকে খুইয়ে এসেছে, বের হতে পারেনি এখনো। সে চায় না বের হতে। থাকুক না এমন একটা সুন্দর কলঙ্ক। রবি তাকে চাঁদের সাথে তুলনা দিয়েছিল, বলেছিল, আপনার সৌন্দর্যের কাছে চাঁদ বড় তুচ্ছ রাগিনী। সে বড্ড হিংসা করছে আমায়, কারণ আমার ঘরেও তার থেকে অনেক বেশি সুন্দর চাঁদ আছে। সেই রাতে অদিতি প্রথমবারের মতো রবির সামনে মন খুলে হেসেছিল। মনে মনে বার কয় আওড়েছিল, ছেলেটা বদ্ধ উন্মাদ। চাঁদেরও কলঙ্ক আছে। তাহলে অদিতির থাকলে ক্ষতি কি? পৃথিবীর চন্দ্র আর রবির চন্দ্র এই দিক থেকে না হয় একই হলো। একটা কলঙ্ক নিয়ে নিজেদের আলোকিত করলো। বেঁচে থাকলো এক জীবন। বিয়ের প্রথম রাতে রবি বলেছিল সে পশু পাখিকে ভীষণ ভালোবাসে, তাই ছাদে সে কবুতর পালে। সেখানে একজোড়া কবুতর আছে যাদের নাম রাজা রানী। এই নাম রেখেছিল কারণ ওরা দুজন নাকি একে অপরকে ছাড়া কিছুই বুঝতো না। বাচ্চা ফোটানোর সময় রাজা রানীকে যত্নে খাইয়ে দিত। তাদের এত ভালোবাসা দেখে শখ করে এই নাম রেখেছিল। রবি অদিতিকে নিয়ে বিকেলে গিয়েছিল ছাদে। রাজা রানীর সাথে এক বিকেল ভোর দুজন আড্ডা দিয়েছিল। অতটুকু সময়ে অদিতির গা ঘেঁষা হয়ে গিয়েছিল কবুতর দুটো। আচ্ছা, রবিকে ছাড়া তারা এখন কেমন আছে? মুখে খাবার তুলছে কি? রবিকে খুঁজছে না একটুও? অদিতির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বুক চিরে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলো আগামীকাল মানুষ পাঠিয়ে রাজা রানীকে এনে নিজের কাছে রাখবে, তাদের পালবে।
এই এক জীবনের সঙ্গী না হয় তারাই হবে। ভাবিচান যেমন আরিকাকে নিয়ে বেঁচে আছে, সেও না হয় রাজারানীকে নিয়েই বেঁচে থাকবে। অদিতি যখন কল্পনার জগতে হারিয়েছে, তখন নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। মেয়েটা ধ্যানচ্যুত হলো। এই ভোর রাতে কার কি বিপদ হলো? ব্যস্ত হাতে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অদিতি, কুঞ্জরিকা এবং চন্দ্রা তিনজনে একসাথে সিঁড়ির মুখে এসে দাঁড়ালো। সকলেই হট্টগোলের আওয়াজ পেয়ে ছুটে এসেছে। দেখলো একটা চেয়ারে বসে আছেন রোকেয়া শেখ। পাশেই সালেহা শেখ, আলেয়া শেখ, সারথী এবং আসমান শেখ দাঁড়িয়ে আছেন। রোকেয়া শেখ যন্ত্রণায় কাতরাচ্ছেন। পাশে বসে আয়েশা শেখ কাঁদছেন আর গুনগুনিয়ে কী সব জপ করছেন। ওরা তিনজন ত্বরান্বিত পায়ে নিচে নেমে গেল। রোকেয়া শেখের কাছে উপস্থিত হতেই জানতে পারল অজু করতে যেয়ে কলপারে পা পিছলে পড়েছেন রোকেয়া শেখ। কোমরে আর মাথার পিছনের দিকটায় অত্যাধিক আঘাত পেয়েছেন। ঠিকমতো কথাটাও বলতে পারছেন না। কেমন ঝিম মেরে গেছেন মানুষটা। কিন্তু দুঃখের বিষয় এখন কিছু করারও নেই। সকাল অবধি অপেক্ষা করতে হবে, তবেই ডাক্তার পাওয়া সম্ভব, নচেত নয়। অদিতি ছুটল ঠান্ডা পানি আনতে। সেটা নিয়ে খুব করে মায়ের মাথার পিছনে এবং কোমরে দিল। কোমরে আলতো হাতে ডলে দিচ্ছে মেয়েটা। সেই অবস্থাতেই বলে উঠল, এই সামান্য ব্যথাটুকু সহ্য করতে পারছো না মা? অথচ কারোর থেকে তার স্বামী কেড়ে নিয়ে মৃত্যু সমান যন্ত্রণা তুমি দিচ্ছ। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এমন বিষাদে মোড়ানো পরিবেশে অদিতির কথাগুলো বড্ড অদ্ভুত শোনালো। ওই যে সত্য সব সময় দিতে হয়। সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আয়েশা শেখের কান্না থেমে গেছে। রোকেয়া শেখ শরীর বিষিয়ে তোলা যাতনা নিয়ে নিভু নিভু চোখে মেয়ের দিকে চেয়ে রইল। গুঞ্জরিকা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন এইসব তার ভেতরে কোনো প্রভাব ফেলতে পারেনি। আর চন্দ্রা এক দৃষ্টে তাকিয়ে আছে মেঝের দিকে। তার বলার কিছু নেই। ইচ্ছে অনিচ্ছা যেটাই হোক না কেন, একজনের সাথে সে অন্যায় করেছে, আর সেই সত্য সে কখনোই মুছতে পারবে না, সম্ভব নয়। সাত সকালে গ্রামের ডাক্তার সাহেব এসে রোকেয়া শেখকে দেখে গেছেন। পরীক্ষা নিরীক্ষা করে ঔষধও দিয়ে গেছেন। কোমরের হাড়ে বেশ খানিকটা আঘাত পেয়েছেন। আপাতত মাস কয়েক একেবারে বিছানাবন্দি হয়ে কাটাতে হবে রোকেয়া শেখকে। প্রয়োজন ব্যতীত হাঁটাচলা না করাই ভালো। এমনকি ভারী কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। রোকেয়া শেখ এই শুনে কেঁদে কুটে অস্থির হয়ে আছেন। খাওয়ার বিষয়ে বেশ নাকচু তিনি। গুঞ্জরিকা ইদানিং রান্নাঘরে যায় না, রান্নার কাজেও হাত দেয় না। উনি নিজেই রান্না করেন। সালেহা শেখ একটু সাহায্য করেন, এই যা। ওনার দুশ্চিন্তা দেখে চন্দ্রা আশ্বস্ত করেছেন রান্নাটা সেই করবে, কাজের খালাতে দিয়ে করাবে না। রোকেয়া তখন একটু শান্ত হয়েছিল বটে, কিন্তু কাঁদতে কাঁদতে বারবার বলে চলেছেন আরুষকে জানানোর কথা। যদি উনি মারা যান, না হয় ছেলের সাথে দেখা না হয়। এই আশঙ্কায় গুটিয়ে এসেছেন রোকেয়া শেখ। অদিতি কাট জানিয়েছেন ভাইজান আগামীকাল সন্ধ্যা নাগাদ ফিরে আসবে। আর চিঠি পাঠালে ভাইজান হাতে পাবে না ঠিক সময়ে, তাই ধৈর্য ধরতে হবে সকলকে। রোকেয়া শেখ মেয়ের কথার উপরে কথা বলার সাহস পাননি। কিছু সময়ের ব্যবধানেই মানুষটা কেমন যেন নেতিয়ে এসেছে। বয়স বেড়েছে কয়েক গুণ। চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঘড়ির কাঁটা ঘুরে নিজের ঘাঁটি স্থাপন করেছেন 8টার ঘরে। সকাল থেকেই আজ শেখ বাড়ির উত্তাল। ক্ষণে ক্ষণে শুনে যাচ্ছে রোকেয়া শেখের রোদনের করুণ সুর। ওই যে কিছু মানুষ থাকে মৃত্যু শব্দটাকে ভীষণ ভয় পায়, যে কোনো প্রকার অসুস্থতাকে ঘিরে বারবার মৃত্যুকে স্মরণ করে থাকে। সেরকম একজন মানুষ রোকেয়া শেখ। মানুষটা সহজে তেমন অসুস্থতার কবলে পড়ে না, তাই তো এত জোর, এত আধিপত্য বিস্তার করতে পারে সকলের উপরে। অথচ নিজের কিছু হলেই চুপসে যায় একেবারে। গুঞ্জরিকা শাহরিয়ারের নিকট গিয়েছিল, ফিরল মাত্রই। ক্ষুধা পেয়েছে ভীষণ, তাই উপরে না যেয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। নিজের জন্য খাবার বেড়ে রান্নাঘর থেকে বেরোতে নিলেই সম্মুখীন হলো আয়েশা শেখের। আয়েশা শেখ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন গুঞ্জরিকার হাতে থাকা ভাতের থালার দিকে। কঠিন গলায় বললেন, বাড়ির সকলে না খাইয়া রয়েছে, কারো মুখে খাওন উঠতেছে না, আর এদিকে তুই দেখি গামলা গামলা গিলছিস নাতবু। খাওন ঢুকছে ওই পুরা মুকুটায়। গুঞ্জরিকা এক পলক হাতে থাকা থালায় স্বল্প ভাতটুকুর দিকে তাকালো, পরপরই ওনার মুখের দিকে মিষ্টি করে হাসলো।
আপনিও তো খেতেই এসেছেন দাদি। ভয় নেই, আপনার ভাগ নেইনি আমি। খাবার আছে, খেয়ে নিন। আয়েশা শেখ চোখ গরম করে তাকালেন, যেন অগ্নি দৃষ্টি দিয়েই ঝলসে দেবে কুঞ্জরিকাকে। তাকে খোঁটা দিচ্ছে, এই বাড়ির সবচেয়ে গুরুজনকে খোঁটা দেওয়া দুঃসাহস দেখাচ্ছে এই মেয়ে। অথচ কুঞ্জরিকা এইসবে নির্বিকার, অথচ বলে লেপটে আছে স্নিগ্ধ হাসি। আজ আর কারোর সাথে খারাপ আচরণ করার ইচ্ছে নেই। কুঞ্জরিকার মুখের কথা শেষ করে পাশ কাটিয়ে যেতে নিলেই আয়েশা শেখ কর্কশ কণ্ঠস্বরে বলে উঠলেন, তোর শাশুড়িরা বিছানায় পইরা আছে, একটু তেল গরম কইরা করে মালিশও করে দিবার পারিস নাতবু। কুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়ল, বড় একটা শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল, ঠোঁটের কোণে হাসিটুকু ধরে রেখে জবাব দিল, পোড়া মুখের হাতের তেল মালিশে আমার যন্ত্রণা বাড়বে দাদি। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এত বড় অফিসার আমি করতে পারি না। তাছাড়া আমার সুন্দরী বৌমা আছে না, তাকে বলুন, দেখবেন আজ রাতের মধ্যে আমার সব যন্ত্রণা জ্বালা কমে যাবে। কুঞ্জরিকার মুখনিসৃত কথাগুলোতে আয়েশা শেখ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই সময় ভেসে এলো চন্দ্রার গলা, আজকাল পারিবারিক শিক্ষার সাথে বড়দের সম্মান করাটাও ভুলে যাচ্ছিস মনে হচ্ছে। কুঞ্জরিকার সামনেই দাঁড়িয়ে আছে চন্দ্রা, দুজনের কথাবার্তার মাঝে এসে দাঁড়িয়েছে হয়তো। মুখের কথা শেষ হওয়ার সাথে সাথেই থাপ্পড়ের প্রবল আওয়াজে চমকে উঠলেন আয়েশা শেখ। চন্দ্রার মাথাটা ভন ভন করছে, ডান গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। গুঞ্জরিকা 2 পা এগিয়ে যেয়ে মুখোমুখি দাঁড়ালো, মুচকি হেসে ফিসফিস করে বলল, খবরদার আমার পরিবার তোরে কথা বলবেন না। নিজের জন্য নির্ধারিত গণ্ডিতে থাকবি। আমার পারিবারিক শিক্ষার দিকে আঙ্গুল তুললে সেটা ভেঙে মুচড়ে দিব আমি। তোর সামনে তোর সখী গুঞ্জা নয়, তোর সতীন গুঞ্জা দাঁড়িয়ে আছে। সেই সম্পর্ক তুই নিজ সচ্চাই গড়িয়েছিস। মুখের কথা শেষ করে হন হনিয়ে প্রস্থান করলো কুঞ্জরিকা। চন্দ্রা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল, হাতটা তুলেছিল তবে তার নামিয়ে নিল। কিছু সময় পরাজয়েও জিত থাকে, ফির দিয়ে আঘাত করতে নেই। মেয়েটার পানিতে টইটুম্ব চোখ দুটো রহস্যময় দেখাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছোট ছোট পা ফেলে ওখান থেকে চলে গেল। আয়েশা শেখ কুঞ্জরিকার এত তেজ ঠিক হজম করতে পারলেন না। দাদুভাই না থাকলে এই মেয়ে যেন পাখা গজায়। জাত পাতহীন মেয়েটাকে এত ইন্ধন কে জোগায়? যেই জাতের মুখে গ্রামের সকলে লাথি মারত, সেই জাতের মেয়ের মুখে এরকম কথা বড্ড বেমানান শোনায়। সেদিন যদি আরুষ দাদুভাই পাশে না দাঁড়াতো, পুরো পরিবারের সাথেই বান্দির মেয়েও তো ভেসে যেত। গেলে বেশ হতো, এত হ্যাডম দেখা লাগতো না। পাপের রক্ত শরীরে ধারণ করে এখন বড় বড় জ্ঞানের পানি শোনায়। আয়েশা শেখ এক বুক বিতৃষ্ণা নিয়ে কুঞ্জরিকার প্রস্থানের দিকে তাকিয়ে আছেন। এই তো বছরখানেক আগেও মেয়েটা নরম পুতুল ছিল একেবারে, যে যা বলতো তাই মাথা পেতে নিত, কখনো ফিরতি একটা শব্দও উচ্চারণ করেনি। যে যেমন পারতো দাদু ভাইয়ের অগোচরে খাটিয়ে নিত, কথা শোনাতো। কিন্তু এখন স্বল্প সময়ের ব্যবধানে এত পরিবর্তন মেনে নেওয়া যায় না। আয়েশা শেখ বিড়বিড় করে আওড়ালেন, কুকুরের পেটে কখনো ঘি ভাত সহ্য হয় না। সকাল সকাল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল শেখ বাড়ির একজন কর্মকর্তা। নাম তার মেজবা, বয়স বড় জোর 17 হবে। অদিতির বড় ভক্ত সে, সব সময় আপা আপা বলে মুখে ফেনা তুলে ফেলে। অদিতিও ছোট ভাইয়ের মতোই স্নেহ করে মেজবাকে। এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, সময় 3টা বেজে 25 মিনিট। অদিতি বারবার সদরদরজার ফাঁক দিয়ে দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকাচ্ছে আর সময় দেখছে। বড় বারান্দা জুড়ে পায়চারি করছে, রাজা রানী সহ মেজবাইয়ের অপেক্ষার প্রহর গুনছে। মেজবাইয়ের সাথে চিরকুট লিখে পাঠিয়েছে অদিতি, শাশুড়ি আমার নিশ্চয়ই খালি হাতে ফিরিয়ে দিবেন না। এতটুকু ভরসা অদিতির আছে। অবশেষে সবটুকু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেখ বাড়ির বড় লোহার দরজার সম্মুখে মেজবা এসে উপস্থিত হলো। হাতে একটা খাঁচা, তার মধ্যে একজোড়া সফেদ রঙা কবুতর চলচল করছে। সেটা লক্ষ্য করেই অদিতির চোখের কোণে জল জমল। এক প্রকার ছুটে গেল মেজবার কাছে, কপাট খুলে আগে খাঁচাটা নিজে হাতে নিল। রাজা রানী অদিতিকে দেখতেই ডেকে উঠল। অদিতি ফিক করে হেসে ফেলল, মেজবার দিকে তাকিয়ে শুধালো, ওই বাড়ির সবাই কেমন আছে মেজবা? মেজবা ক্লান্ত। আসমান শেখের সাইকেল নিয়ে এত ক্রোশ পথ গিয়েছিল, আবার এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভালোই আছে আপা। আপনার শাশুড়িকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারি নাই, কেমন যেন হয়ে গেছেন।
সুন্দরী মানুষটা আর সুন্দরী নেই। অদিতির মুখটা ম্লান হয়ে উঠল, হাসিটুকু মিলিয়ে গেল। জানতে চাইল, আম্মা দিলেন রাজারানীকে? মেজবা মাথা নাড়ল। জি আপা, কবুতর দুটো দিল আর বলল ওদের মাঝেই দুলাভাইরে খুঁজে নিতে। তার বড় শখের ছিল ওরা দুজন। আপনার কাছেই ভালো থাকবে ওরা। আর আপনাকে দেখতে চেয়েছেন তিনি। সময় সুযোগ করে যেতে বলেছেন। অদিতির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না, কেবল মনোযোগ দিয়ে শুনল। ক্লান্ত মেজবা এর উদ্দেশ্যে আদেশ শুনল। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে আয় মেজবা, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে আরতে যা। মেজবা তৎক্ষণাৎ উত্তর দিল, আচ্ছা আপা, ও বাড়িতেও আমাকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করেছিল, কিন্তু দেরি হয়ে যাবে বলেই আমিই খাইনি। কথাগুলো বলেই কলপাড়ের দিকে চলে গেল মেজবা। অদিতিও আর দাঁড়ালো না। মেজবাকে খেতে দিয়ে রাজারানীকে খাওয়াতে হবে। অনেকক্ষণ না খেয়ে আছে তারা। ব্যস্ত পায়ে বাড়িতে প্রবেশ করলো। নিচু কক্ষে শুয়ে আছেন রোকেয়া শেখ। মাগরিবের নামাজ আদায় করেছেন বিছানায় বসেই। বেশ কষ্ট হচ্ছে বসতে। পাশে আপাতত কেউই নেই, যে যার কক্ষে আছে। পরে আসবে হয়তো। তবে এই অসময়ে দুয়ারে এসে উপস্থিত হলো কুঞ্জরিকা। গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে রোকেয়া শেখের পাশে দাঁড়ালো। আস্তে করে ডাকলো, আম্মা। রোকেয়া শেখ আধশোয়া হয়ে কপালের উপর হাত রেখে শুয়েছিলেন। ডাক শুনে চোখ মেলে তাকালেন, পাশ ফিরে চাইলেন। গুঞ্জরিকাকে দেখেই ভ্রুচোরা কুঁচকে গেল ওনার। আজ সারাদিনে একটা বারও খোঁজ নিতে আসেনি গুঞ্জরিকা। হঠাৎ করেই রোকেয়া শেখের অভিমান হলো। কেন হলো, কার উপর অভিমান জমলো, এসব নিয়ে তিনি ভাবলেন না। ছলছল নেত্রযুগল নিয়ে শুধালেন, আমি এতটাই খারাপ গুঞ্জ? পাড়াপড়শিরা সবাই এলো, অথচ তুমি একবারও দেখতে এলে না আমায়। কঠিন মানুষটার এমন বাচ্চামো আচরণে গুঞ্জরিকা মুচকি হাসলো। নিঃশব্দে পাশেই মেঝেতে বসলো। রোকেয়া শেখের ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। সেখানে কপাল ঠেকিয়ে নীরবে চুপচাপ বসে রইল। গুঞ্জরিকার এমন অদ্ভুত আচরণ রোকেয়া শেখ হতবাক হয়ে চেয়ে রইলেন। কিছুই বোধগম্য হলো না। নিজের হাতে পানির উপস্থিতি অনুভব করলেন। হঠাৎ করেই আজ বুক ভার হলো ওনার। গুঞ্জরিকা ফুঁপিয়ে উঠল। তারপর আবার আগের মতোই সব নিশ্চুপ। কিছুক্ষণ পেরোলো সেভাবেই। শোনা গেল গুঞ্জরিকার মলিন গলার আওয়াজ, যেদিন ভাইজানের শখে গ্রামবাসীর কত কথা সইতে না পেরে আব্বা আমার গলায় ফাঁস বেঁধে মরে গেলেন, সেই দিন অষ্টাদশী আমি নতুন এক জগৎ আবিষ্কার করেছিলাম। সেখানে আমি ব্যতীত আর কারোর অস্তিত্ব ছিল না। সম্পূর্ণ পৃথিবী শূন্য ছিল আমার জন্য। গ্রামবাসীরা যখন একাকী আমিটাকে এক ঘরে করে দিল, সেবার একটা সপ্তাহ আমি না খেয়েছিলাম। শুধু পানি আর জমানো মুড়ি পেটে পড়েছিল। নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম মাঠের বড় গাছটাতে আমি ফার্স্ট দেব। কার জন্য বাঁচবো আমি? আমার তো আর কেউ নেই। তখন এগিয়ে এসেছিলেন শেখবাবু। আমার ভরসার কাঁধ হয়েছিল, সান্ত্বনা দিয়েছিলেন। দুঃখের সময় বন্ধু হয়েছিলেন। নিঃসংকোচে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও আমার সাত কুলে কেউ না থাকায় পরবর্তীতে আমি এক বাক্যে রাজি হয়ে যাই। নতুন করে একটা পরিবারের স্বপ্ন দেখি। যেদিন প্রথম আপনার সান্নিধ্যে এসেছিলাম আম্মা, সেদিন আমি একজন মা পাওয়ার খুশিতে কেঁদেছিলাম। 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলাম আল্লাহর দরবারে। কিন্তু আফসোস আম্মা, আপনি কখনো আমাকে বোঝেননি। আমি কতটা অসহায় হয়ে এত বড় বাড়িতে নিজের সম্পর্ক গড়েছিলাম, আপনি কখনো জানার চেষ্টাও করেননি। টাকা দিয়ে আমি কি করতাম আম্মা? আমার তো জীবনের কোনো পিছুটান ছিল না। কাকে দিতাম আপনাদের থেকে টাকা নিয়ে? আমি তো শুধু একটু স্নেহ আর ভালোবাসার লোভী ছিলাম আম্মা। সব কষ্টের সমাপ্তি ঘটিয়ে আল্লাহ যখন আমাকে পরিপূর্ণ করতে নতুন একটা সঙ্গী পাঠালো আমার ঘরে, আপনি ঘৃণার জের ধরে দাদির প্ররোচনায় তাকেও কেড়ে নিলেন আম্মা। শুধু তাই নয়, আমার অজান্তে শেকড় বাকড় সব শেষ শুধু তাই নয় আমার অজান্তে শেকড় বাকড় সহ সেই সবের রস খাইয়ে আমাকে আমাকে বন্ধ্যা বানিয়ে দিলেন। সন্তান সুখের হাত থেকে বঞ্চিত করলেন। এত পাপের কথা কিভাবে বলতাম আপনার ছেলেকে? তখন আপনার প্রতি অনীহা জন্মালো। আমি তো নির্জীব ছিলাম আম্মা। প্রতিবাদ করার মতো মন মানসিকতা আমার ছিল না, আর না ছিল কোনো ইচ্ছা। আপনার ছেলে সেই ঘটনাকে পুঁজি করে আমাকে দোষারোপ করে, অথচ আমার হাত পা সব দিক থেকে বাধা ছিল।
প্রমাণহীন আপনার বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করতে বুঝি আপনার ছেলে? আপনি বলুন আম্মা, কত? সে আজন্ম মা ভক্ত রয়ে গেল। সব ভুল আমার আম্মা। আব্বাকে আমি আজও দোষারোপ করি। আমাকে শূন্যে ভাসিয়ে সমাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে পালিয়েছে সে। আব্বা আমার কথা ভাবেনি। আপনাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই আম্মা। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমি চাই এই পরিবারের সবাই খুব ভালো থাকুক। তাদের কারো ভাগ্য গুঞ্জার মতো না হোক। আস্তে ধীরে কথাগুলো বলে থামলো কুঞ্জরিকা। কি অদ্ভুত বিষাদ মিশেছিল উচ্চারিত প্রতিটা শব্দে। রোকেয়া শেখ পাথর বনে গেছেন। বুকটা ভীষণ ব্যথা করছে। গলা দিয়ে বাড়িধারা নেমেছে। মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারলেন না। অথচ ওনার অনেক কথা বলার ছিল। সবটা গলায় কাঁটার মতো বিঁধছে, অথচ উচ্চারণ করতে অক্ষম। গুঞ্জরিকা মুখ তুলে চাইল রোকেয়া শেখের দিকে। শেষবারের মতো অধর ছুঁয়ে দিল রোকেয়া শেখের ডান হাতটাতে। পরপরই উঠে দাঁড়ালো। শ্লথ গতিতে হেঁটে কক্ষ থেকে বেরিয়ে গেল। শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো ডুকরে কান্নার আওয়াজ। আত্মগ্লানি সবচেয়ে বড় মরণ ব্যাধি। যে একবার এই আত্মগ্লানিতে ভোগে তার জীবন আর জাহান্নামের মধ্যে পার্থক্য যৎকিঞ্চিৎ থাকে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ঢুকে ঢুকে মরে সে। অথচ তার নিজের পাপের শাস্তি এটা। প্রকৃতি থেকে পুরনো অভিশাপ। মধ্যরাতে যখন শেখ পরিবারের সকল গভীর তন্দ্রাচ্ছন্ন, তখন গুঞ্জরিকার কক্ষের দুয়ারখানা মৃদু শব্দে খুলে গেল। কক্ষ থেকে বের হলো গুঞ্জরিকা। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়া এসে খেলে গেল দেহ জুড়ে। মেয়েটার শরীরে শাড়ি চড়ানো, সুন্দরভাবে শরীর আচ্ছাদিত সেটার দ্বারা। হাতে ছোট্ট একটা পুঁটলি দৃশ্যমান, কাঁধে আরিকা চুপচাপ বসে আছে। মেয়েটা দরজার সামনেই থমকে দাঁড়িয়ে রইল কিছু সময়। দৃষ্টি আটকেছে আরুষের কক্ষের বন্ধ কপাটের দিকে। সূক্ষ্ম একটা ব্যথা প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হলো। দেহখানা অসাড় হয়ে আসতে চাইল। গুঞ্জরিকার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এক বুক হাহাকার নিয়ে সামনের দিকে পা বাড়ালো। সিঁড়ির কাছটায় আসতেই পিছন থেকে ভেসে এলো অদিতির গলা। তুমিও আমাকে ফাঁকি দিলে ভাবিজান। গুঞ্জরিকার চলন্ত পা জোড়া থেমে গেল। পিছনে ফেরার সাহস করলো না। আর কোনো পিছুটান সে রাখতে চায় না। কাঁপা কাঁপা গলায় কেবল বলল, নিরুপায় আমি, ক্ষমা করো আমাকে। তোমার জন্য সবসময় দোয়া থাকবে। অথচ তুমি থাকবে না ভাবিজান। আমি সুখ দুঃখের কথা বলার শেষ মানুষটাকে খুইয়ে বসলাম। রাজারানী তো আছেই, তাদের নিয়ে এই এক জীবন কাটিয়ে দাও। আমি দূর থেকে সব সময় তোমার পাশে থাকবো মেয়ে, ভয় নেই। আর কি বা হারানোর আছে তোমার? মঞ্জুরিকার বলা শেষ বাক্য কর্ণগোচর হতেই অদিতি মুচকি হাসল। আজ সায় দিল না সামনে দাঁড়ানো মেয়েটাকে আটকাতে। তার নিজেরও তো একটা শান্তিপূর্ণ জীবন প্রাপ্য। মাথা নেড়ে মেনে নিল। তবে তাই সই ভাবিজান, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। ভালো থেকো তুমিও। বেনামি প্রভঞ্জনে নিজেদের দীর্ঘশ্বাসে আমাদের সুখ দুঃখের আদান প্রদান হবে। জবাবটুকু পেতেই আর দাঁড়ালো না গুঞ্জরিকা। নিজের নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলল। অদিতি পিছন ঘুরতেই দেখলো আরুষের কক্ষের সম্মুখে চন্দ্রা দাঁড়িয়ে আছে। চোখ দুটোতে পানি টলমল করছে, যার অর্থ সে নিজেও এই বিদায়ের বেলার সাক্ষী। অদিতির মুখের হাসি ধরে রেখেই বলল, তুমি কাঁদছো কেন ভাবি? তোমার তো রাস্তা পরিষ্কার এখন। স্বামী সংসার সব তোমার। তোমাদের এবারের বাসরের ঘরটা আমি নিজে হাতে সাজিয়ে দেব। বাচ্চা আনার দায়িত্ব তোমার। এই বংশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব তোমার। তিক্ত বাণগুলো ছুঁড়ে নিজের কক্ষের দিকে অগ্রসর হলো অদিতি। অথচ চোখ বুজে সবটা হজম করে নিল চন্দ্রা। কিছু একটা স্মরণ হতেই ছুটল দোতলার বারান্দার দিকে। গুঞ্জরিকা ততক্ষণে প্রধান ফটক পেরিয়েছে। রাস্তায় পা রাখার আগে শেষবারের মতো বাড়িটার দিকে তাকালো। অতীব পরিচিত সব আজ বড্ড অচেনা। হারিকেনের মৃদু আলোয় দোতলার বারান্দায় একটা অবয়ব চোখের পর্দায় ভাসলো। চিনতে অবশ্য সমস্যা হলো না গুঞ্জরিকার। ঠোঁটের কোণ ঘেঁষে তার ছেলের হাসির রেশ ছড়ালো। বড় একটা শ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। পদযুগল রাখলো রাস্তায়। এগিয়ে চলল নিজের নতুন জীবনের উদ্দেশ্যে, নিজের নতুন গন্তব্যে। এইবার অন্তত সবটা ভালো হোক। দুটো দিন বাঁচলেও স্বস্তিতে বাঁচার সুযোগ হোক। চলতি পথে গুঞ্জরিকা বিড়বিড় করে আওড়ালো, অতঃপর সমাপ্তি। দীর্ঘ এক নাটকীয়তার।